জনাব তারেক রহমান সাহেব তিনি মাঝে মাঝেই বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলছেন, যেটা আসলেই মুগ্ধ করার মতো। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, দলের উপর তো তার কন্ট্রোল নেই। যদি বিএনপি এতটাই মানুষের ভক্তি এবং শ্রদ্ধার জায়গায় থাকতো, তাহলে নির্বাচনে তাদের মেকানিজম কেন করতে হলো? জনগণ যেটা চাইবে সেটাই হবে। বিএনপি কয় পার্সেন্ট ভোট পেয়েছে? 50%ও না, 49.97%। ঢাকা 13 আসনে মাওলানা মামুনুল হক সাহেব তিনি বেশ শক্ত অভিযোগ করেছেন এবং কিছু প্রমাণও তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি, যে বিরোধী দল মানেই শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করবে, অন্তত এই নীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বাসী নয়। একটা গণতান্ত্রিক দেশ সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য শুধুমাত্র সরকারি রোল প্লে করে বিষয়টা এমন না, বরঞ্চ এখানে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি ইতিমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে শ্যাডো গভর্নমেন্টের কথা ঘোষণা দেওয়া হয়েছে, যে আমরা এখানে আলাদা একটা মন্ত্রী পরিষদ গঠন করব ছায়া মন্ত্রী পরিষদ হিসাবে। প্রতিটা মন্ত্রণালয়ের এগেনস্টে এমন ব্যক্তি থাকবেন যারা এখানে ছায়ামন্ত্রী হিসাবে ভূমিকা পালন করবেন। তারা শুধুমাত্র সরকারের ভুলই ধরে দিবেন তা না, বরং অল্টারনেটিভ কি হতে পারে সেটাও জাতির সামনে তারা তুলে ধরবেন। বর্তমানে যদিও সরকারের মেয়াদ খুব বেশি দিন হয়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত জুলাই আন্দোলন যেটা হয়েছে, এই ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান, শুধুমাত্র কোনো সরকারের পরিবর্তন ঘটানোর জন্য কশ্চিনকালে আন্দোলন হয়নি, বরঞ্চ একটা সংস্কারের স্বপ্ন নিয়ে, একটা মুক্তির স্বপ্ন নিয়ে সেই লড়াই হয়েছিল এবং সকলে স্বপ্ন দেখেছিল এবার অন্তত বাংলাদেশটা বৈষম্য মুক্ত হবে। একাত্তরও যে স্বপ্নগুলো আমাদের পরবর্তীতে আর বাস্তবায়ন হয়নি, সেটা অন্তত এবারের মুক্তির লড়াইয়ের মাধ্যমে পূর্ণতা পাবে। এবং মানুষ ভেবেছিল আর মনে হয় কোনো মায়ের বুক খালি হবে না, আর মনে হয় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি এগুলো হবে না, আর কোনো মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে না। কিন্তু আমরা এতটা দেখেছি, ঢাকাতে। যদিও এই সরকার ক্ষমতায় এসেছে সম্প্রতি, কিন্তু বিগত নির্বাচনের আগের সময়গুলোতেও তাদের অবস্থানটা আমরা মোটেও সুখকর দেখিনি। ক্ষমতায় আসার আগেই তারা যেভাবে ক্ষমতায় থাকার পর্যায়ে ভূমিকা পালন করেছে এবং বিভিন্নভাবে অন্যায় ছড়িয়ে দিয়েছে, এটা আসলেই মোটেই সুখকর ব্যাপার ছিল না। সবচাইতে আফসোসের ব্যাপার এটা, যে জনাব তারেক রহমান সাহেব তিনি মাঝে মাঝেই বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলছেন, যেটা আসলেই মুগ্ধ করার মতো। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, দলের উপর তো তার কন্ট্রোল নেই। এই মাত্র 6-7 দিনের মধ্যেই এত পরিমাণ চাঁদাবাজের ঘটনা ঘটেছে, যেটা আসলেই ব্যাপক উদ্বেগজনক। কেমন যেন মানুষ মনে করছে যে 17 বছরের ক্ষুধা পূরণ করার সুযোগ এবার পেয়েছেন, এবার যে কোনোভাবে এই ক্ষুধাকে এটা তারা আসলে কতটা করে ছাড়বেন। বাস্তবসম্মত জনাব আলী হাসান ওসামা? কারণ হলো আমরা দেখতে পাচ্ছি যে এরকম ঘটনা, এত বড় একটা দল এত বছর পর ক্ষমতা এসছে, কোটি কোটি সমর্থক রয়েছে, কর্মী নেতা রয়েছে, তাদের মধ্যে অনেকেই তো কিছু না কিছু অপরাধ করতেই পারে। কিন্তু প্রশ্ন হলো যে অপরাধের বিপরীতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ব্যবস্থা তো নেওয়া হচ্ছে, সেটির কি আসলে কোনোভাবে আপনারা কোনো কম্বল থেকে যদি আসলে পশম বাছা শুরু হয়, তাহলে সেই কম্বলই আর বাকি থাকবে না। কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? আজকে আপনারা দেখেছেন যে বাংলাদেশ নিয়েছে তো ব্যাংকের নিয়েছে যে নিয়েছে কিনা সেটা স্বীকার করেন বাংলাদেশ, কিনা, নিয়েছে তো না আমরা দেখতে সব, পেয়েছি, অনেকের সব বহিষ্কার ক্ষেত্রে নেওয়া পর্যন্ত হয়নি। করেছে কিছু এবং ক্ষেত্রে এমন পুলিশে পর্যন্ত হয়েছে, সোপর্দ করা হয়েছে জি জি, দলের পক্ষ থেকে। কিছু ক্ষেত্রে এমন হয়েছে আজকে তাকে দল থেকে শোকজ করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে, মাস দুয়েকের মধ্যে তাকে আবার দলে নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে আইওয়াসের এই কাজ দিয়ে মানুষের মধ্যে কি হবে? শুধুমাত্র ব্যক্তিকে পরিবর্তন করার জন্য তো এটা হয়নি। ব্যবসায়ীরা, এই ঢাকা শহরের অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সাথে আলাপকালে তারা পর্যন্ত বলছে যে আওয়ামী লীগের সময় হয়তো চাঁদা আমাদের দিতে হতো, কিন্তু একটা সিস্টেমে। এখন তো সিস্টেম ছাড়া হচ্ছে। এমনকি শুধু তো চাঁদা নয়, এই আমার মিরপুরে পর্যন্ত এই ঘটনা ঘটেছে। কেন দাঁড়িপাল্লায় ভোট দিল এজন্য মা বোনকে গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে, কাউকে কাউকে অন্যায়ভাবে হুমকি দেওয়া হয়েছে। এমনকি আমরা দেখেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে, সেখানে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি শিল্প প্রতিষ্ঠানে পর্যন্ত হামলা চালানো হয়েছে চাঁদা না পাওয়ার কারণে। আজকেও পত্রিকা খুললে দেখবেন যে ট্রাক নিয়ে গিয়ে প্রতিষ্ঠান লুট করে নিয়ে এসেছে চাঁদা না পাওয়ার কারণে। প্রতিদিন পত্রিকা খুললেই শুধু চাঁদা আর চাঁদা আর চাঁদা, আর শুধু তো চাঁদা বলেই শেষ না। যদি বিএনপি এতটাই মানুষের ভক্তি এবং শ্রদ্ধার জায়গায় থাকতো, তাহলে নির্বাচনে তাদের মেকানিজম কেন করতে হলো? এবং তারা ক্ষমতায় আসা মাত্রই প্রথম দিন শপথের মেকানিজম সময়, করেছে, আপনি এটা বড় ধরনের একটা অভিযোগ। কি ধরনের মেকানিজম করেছে বলে মনে করছেন? বিএনপি তো পাল্টা জামাত ইসলামের প্রতি ইঙ্গিত দিয়ে বলছে, একই কথা, একই অভিযোগ করছে যে হয়তো জামাত হ্যাঁ, ইসলাম আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে চোরের মায়ের বড় গলা হচ্ছে। যেমন ক্ষমতায় আসতে না আসতে এই অবস্থানে তারা যাচ্ছেন, আপনি দেখবেন কোর্টে পর্যন্ত বিচারককে তারা হেনস্থা করছেন। এমনকি বিএনপি সারা জীবন মবের বিরুদ্ধে বলে এখন বাংলাদেশ ব্যাংকের
যে কাজটা তারা করলো, যেই মানুষটা হাসিনা যাওয়ার পরে ব্যাংকিং ব্যবস্থাটাকে বলতে গেলে নিজের সন্তানের মতো বুকে আগলে রাখলো এবং এত অবদান রাখলো, তার সাথে কি আচরণটা তারা করলো, ক্ষমতায় না আসতে তারা দেখা যাচ্ছে এই যে প্রতিটা সিটি কর্পোরেশন 6টা ইতিমধ্যে আমরা দেখেছি দলীয় প্রশাসক তারা নিয়োগ দিতে শুরু করলো, অথচ নির্বাচন কমিশনও গ্রিন সিগন্যাল দিয়েছিল যে কাছাকাছি সময় স্থানীয় নির্বাচন দেওয়া যায় কিনা। তারা এটার জন্য দরকার ছিল পদক্ষেপ নেবে, তাড়াতাড়ি করা যায় কিনা, গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখা যায় কিনা, এটার জন্য কাজ করবে। কিন্তু সব জায়গায় দলীয়করণের পেছনে এমনভাবে ছুটছে, বিষয়টা তো আসলে ব্যাপক দুঃখজনক। তাহলে এটা এই যে বিষয়টা মেকানিজম এবং স্বাভাবিক বলেছে একজন সিনিয়র মন্ত্রী, সিনিয়র বিএনপি নেতা, এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ইঙ্গিত তারা করেছে। তো, আমরা তো কোশ্চিনকালেও এটাকে স্বাভাবিক বলতে পারি না। তারা তো দেখা যাচ্ছে যে সংবিধান কাউন্সিল যে শপথ নেওয়া দরকার, এই শপথ না নিয়েও এখানে সংবিধানের অজুহাত টেনে আনছে যে না আমরা সংবিধানে নাই, এ কারণে আমরা এই শপথটা নিতে পারছি না। আরে সংবিধানে কি আছে? আপনার এইবারের নির্বাচন সংবিধানে আছে? এই যে গণভোট হলো, এর আগে যা কিছু হলো, এগুলো সংবিধানে আছে। প্রেসিডেন্ট শহীদ জিয়া তিনি যখন ক্ষমতায় এসে নিজের বৈধতা গণভোটের মাধ্যমে করিয়েছিলেন, সেটা সংবিধানে ছিল। তিনি যে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু করলেন, আরো অনেক কিছু করলেন, এগুলো সংবিধান মেনে হয়েছিল? কোন সংবিধানের অজুহাত তারা দেন? জনগণের সার্বভৌম ক্ষমতায় গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ যেটা চাইবে সেটাই হবে। বিএনপি কয় পার্সেন্ট ভোট পেয়েছে? 50%ও না, 49.97%। অথচ গণভোটের পক্ষে ভোট পড়েছে 62% প্লাস। এমনকি প্রায় 5 লাখ মানুষ, 5 কোটি মানুষ, 4,80,00,000 প্লাস মানুষ গণভোটের পক্ষে তারা মতামত দিয়েছে, হা ভোট দিয়েছে। তাহলে এত মানুষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপনি কিসের গণতন্ত্রের কথা বলবেন আর গণতান্ত্রিক সরকারের কথা বলবেন? তাহলে ব্যাপারগুলো আসলে দুঃখজনক। আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসতে না আসতেই ইতিমধ্যে তারা যেই পর্যায়ে এনেছে, সাধারণ মানুষের ভেতর আপনি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, একজন সাধারণ মুদি দোকানদারকে জিজ্ঞেস করেন, সকলে বিরক্ত। তারা বলছে যে কেমন যেন মনে হচ্ছে জাস্ট লিঙ্গের পরিবর্তন হয়েছে, আগে মানে নারী এই ছিল, এই- পুরুষ এসেছে। মানে লিঙ্গের পরিবর্তন হয়েছে, শুধু নারী বাদ দিয়ে পুরুষ এসেছে, ব্যাপারটা এরকম পুরুষ বোঝাচ্ছে। এসেছে, আদর্শের কোনো পরিবর্তন হয়নি, উল্টো আরো খারাপ হয়েছে। এই 4-5 দিনেই কি এই অবস্থায় চলে গেছে? মানে চার চার পাঁচ পাঁচ দিন বা দিনে এক সপ্তাহ? বলুন তো, দরকার তো ছিল মানুষ অন্তত ক্ষমতায় আসার পরে অন্তত প্রথমে নিজের ইমেজটা রক্ষা করার ব্যাপারে সচেষ্ট থাকে। আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান তিনি চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এটা হুম, স্পষ্ট দলের উপরে তার নিয়ন্ত্রণ নেই, দেশের উপর নিয়ন্ত্রণ কিভাবে আসবে? হুম। না, বিপরীতে আপনাদের প্রতিও তো তাদের কিছু কিছু বড় বড় দাগে কিছু অভিযোগ রয়েছে, এগুলির ব্যাপারে আপনি যদি আপনার অবস্থানটা স্পষ্ট করেন, এরপর আমি জনাব অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার কাছে যাব। আহ, অভিযোগ, আমি তো আগে বললামই যে এই যে মামলার কথাটাই আমি যে না, যেহেতু আপনাদের বললাম। প্রতি রয়েছে, জামাত ইসলামের প্রতি রয়েছে যে আপনারা গুপ্ত হিসেবে ছিলেন, এখনো পর্যন্ত সেইভাবে চেষ্টা করে যাচ্ছেন, সরকারের ক্ষতি করবার চেষ্টা করছেন, মানে শুধু শুধু বিরোধীদের জন্য বিরোধী ভিত্তিহীন সমালোচনা করছেন, আপনারা আসলে সরকারকে যেই গুপ্তর দাঙ্গা পয়েন্টে করিয়ে তারা করছেন, আপত্তি করছেন, বিরোধী এই বিরোধিতা মানুষগুলো জায়গাতে বিরোধী দল হিসেবে আপনারা এখনো ভূমিকা পালন করছেন না, একটা শত্রুতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং 1971 সালের ব্যাপারে আপনারা যদি এই এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে রাস্তায় নামার আপনারা চেষ্টা করেন, তাহলে 1971 সালের ভূমিকার জন্য তারাও রাস্তায় নামতে বাধ্য হবে। না, আমি একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হলো বিরোধিতার জন্য বিরোধিতা যে জামায়াত ইসলামী করে না, এর সবচাইতে বড় প্রমাণিত এটা তারা এবার এমন একটা বিরোধী দলের ভূমিকা এবং থিম জাতির সামনে নিয়ে আসছে যেটা বাংলাদেশে কেউ কোনোদিন কল্পনাই করেনি। এ ছায়ামন্ত্রী পরিষদ, এটা কোনোদিন এই জাতি ইতিপূর্বে কল্পনা করেছে বা কোনো বিরোধী দল করেছে? তো বাংলাদেশ জামায়াত ইসলামী যদি আসলে বিরোধিতার জন্য বিরোধিতা করতো, তাহলে যেদিন নির্বাচনের ফলাফল ঘোষিত হচ্ছিল সেদিন রাত্রে তাদের এক ডাকে পুরো বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যেত। কিন্তু তারা এটা চায়নি বলেই মানুষের মধ্যে এখনই রক্তারক্তি হোক, এটা চায়নি বলেই নিজেদের অনেক সুনিশ্চিত আসন হাতছাড়া হওয়াকে পর্যন্ত তারা মেনে নিয়েছে। অথচ জনগণের ভেতর উল্টো ক্ষোভ হচ্ছিল যে এমন নরম বিরোধী দল দিয়ে আমরা কি করব। বিশেষ করে আমিরে জামাতের এই যে নরম নরম বক্তব্য, এগুলোকে কেন্দ্র করে জনগণ মাঝে মাঝে ক্ষোভ প্রকাশ করছে। এরপর জামাতে ইসলামী কোনো কড়া পজিশনে যাচ্ছে না, এখান থেকেই তো স্পষ্ট তারা বিরোধিতা করার জন্য বিরোধিতা, এই নীতিতে তারা বিশ্বাসী না। আর 71 নিয়ে বারবার যে কথাটা তারা আনছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতির ফিল্ডে যে এসেছে, তার এই রাজনীতির ফিল্ডে আসার ক্ষেত্রে এই বহুদলীয় গণতন্ত্র চালু করার ক্ষেত্রে প্রেসিডেন্ট জিয়ার অবদান কি ছিল? এটা কি বিএনপি ভুলে গিয়েছে? তো অতীতের যে জিনিসগুলো তারা সামনে আনতে চাচ্ছে, আমরা তো বর্তমান নিয়ে আছি, আমরা অতীত নিয়ে না। 71 সালে তখন কোনো সুনির্দিষ্ট ব্যক্তির উপর যদি আপত্তি থাকে, সেটা সেই ব্যক্তিকে নিয়ে আলোচনা হবে, সেটা দলকে নিয়ে কেন হবে? তারা গুপ্ত বলে অন্যকে ট্যাগিং করছে, তো আমরা যদি তাদেরকে পলাতক বলে ট্যাগিং করি, নিজের মায়ের দুর্দিনে নিজের পাশে এসে দাঁড়াতে পারেন নাই তিনি অন্য দেশে থাকার কারণে, নিঃসন্দেহে এটা তার অপারগতা ছিল, আমরা স্বীকার করি, এজন্য তাকে আমরা দোষী মনে করি না। কিন্তু তিনি আরেকজনকে যে গুপ্ত বলছেন, এই মানুষগুলো নিজের অস্তিত্ব রক্ষার খাতিরে তাদেরকে কখনো কখনো গোপন ভূমিকায় থাকতে হয়েছে, কিন্তু তাদের আন্দোলনের কারণেই আজকে আপনি ক্ষমতার গদিতে আসতে পেরেছেন। সুতরাং উচিত তাদের সেই অবস্থানকে শ্রদ্ধা জ্ঞাপন করা।